প্রতিদিন আমরা বিশাল বিশাল জাহাজকে সমুদ্রে ভাসতে দেখি, অথচ এক টুকরো লোহা যদি পানিতে ফেলে দেই সেটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। তাহলে প্রশ্ন হলো, লোহার তৈরি বিশাল আকৃতির জাহাজ কিভাবে পানিতে ভাসে এবং চরম প্রতিকূল পরিবেশেও সমুদ্রের বুকে টিকে থাকে কিভাবে? এটি হলো লাইবেরিয়ার তৈরি পৃথিবীর সবচেয়ে বড় মালবাহী জাহাজ MS ইরিনা। এর আগে ছিল তাইওয়ানের এভারগ্রিন। এরা একবারে কয়েক হাজার কিলোগ্রাম পণ্য নিয়ে সমুদ্র পাড়ি দেয়, কিন্তু এই কয়েকশো কোটি টাকার পণ্য নিয়ে তারা খুবই দুঃসাহসিক যাত্রা শুরু করে, যেখানে সমুদ্রের বড় বড় ঢেউ যে কোনো সময় যে কোনো স্থানে আছড়ে পড়তে পারে। এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ঢেউ ছিল লিটুয়া উপসাগরের, যার উচ্চতা ছিল প্রায় 1720 ফুট, যা নিউ ইয়র্কের ফ্রিডম টাওয়ারের উচ্চতার সমান। এমন ঢেউ যে কোনো জাহাজকে ভেঙে দুটুকরো করে দিতে পারে। তবে বিজ্ঞানমহল এখন সতর্ক হয়েছে। বর্তমানে কিছু প্রযুক্তি এই বড় মাপের জাহাজগুলোকে সমুদ্রের চরম আবহাওয়ার মধ্যেও স্থিতিশীল থাকতে সাহায্য করে। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ারদের তৈরি কিছু কিছু জাহাজ ঢেউয়ের কবলে পড়লে নিজেদের গতিপথ নিজেই তৈরি করতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো জাহাজ কিভাবে কঠিন ঢেউয়ের মধ্যে থেকেও বেঁচে ফেরে, এবং দেখাবো এমন কিছু প্রযুক্তি যার ফলে বিশাল বড় ঢেউ জাহাজকে ডুবাতে পারে না, এবং কিভাবে জাহাজের এই মেকানিজমগুলো কাজ করে। একটি শত শত হাজার টন ওজনের জাহাজ যখন তার গন্তব্যস্থল থেকে পাড়ি দেয় এবং সমুদ্রের ওই সমস্ত এলাকায় এসে পৌঁছায় যেখানে ঢেউয়ের মাত্রা অত্যাধিক বা সুনামি আকারের, তখন প্রাথমিক অবস্থায় জাহাজের যে মেকানিজমটি কাজ করে তা হলো শিপ স্ট্যাবিলিটি বা জাহাজের স্থিতিশীলতা। প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য নির্মিত সকল জাহাজে একটি শিপ স্টেবিলিটি ব্যবস্থা থাকে, যে কারণে জাহাজগুলি ভাসমান অবস্থায় তার ভারসাম্য বজায় রাখতে পারে এবং ঢেউ বা জড় বাতাসে জাহাজটি ধুললে পুনরায় আগের সোজা স্থানে ফিরে আসতে পারে। এর পেছনে জাহাজের এমন ইউ বা বিহি আকৃতির নকশা একটি বড় ক্ষেত্র হিসেবে ভূমিকা পালন করে। স্থির জল বা তরঙ্গে উভয় ক্ষেত্রে স্বাভাবিক থাকতে সাহায্য করে। এর মেকানিজম মূলত সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ বুয়েন্সি এবং মেটা সেন্টার অফ শিপের উপর নির্ভর করে। এর বাহিরে জাহাজের কাঠামোগত কিছু পরিবর্তন করে জাহাজের স্টেবিলিটি বাড়ানো যায়। যেমন ঢেউয়ের সাথে সাথে জাহাজ দুলবে। এখন ঢেউয়ের ফলে যে ফোর্স তৈরি হয় এর প্রভাব কিছুটা কমানোর জন্য জাহাজের নিচের দিকে দুই পাশে এক্সট্রা অংশ যুক্ত থাকে, যাকে বলা হয় বিলস কিল। বিলস কিল হলো একটি ডানা বা পাখনার মতো আকৃতি বিশিষ্ট যা স্থির অবস্থায় থাকে এবং জাহাজের হুলের পাশে নিচের দিকে ইনস্টল করা হয়। বিলস কিল হলো একটি নটিক্যাল ডিভাইস যা জাহাজকে ডানে বা বামে পল্টি দেওয়ার প্রবণতাকে কমিয়ে দেয়, এবং এগুলো প্রতি পাশের জন্য একটি করে লাগানো হয়। এর ফলে জাহাজটি যত দ্রুত গতিতে যায় তত এর স্থিতিশীলতার প্রভাব বৃদ্ধি পায়। এছাড়াও আরেকটি স্টেবিলিটি সিস্টেম হলো অ্যান্টি রোলিং ট্যাঙ্ক। এটি একটি ট্যাঙ্ক যা জাহাজের অবস্থানকে স্থির রাখার জন্য সাহায্য করে। মনে করুন সাময়িক কোনো ঢেউ এসে জাহাজকে ধাক্কা দিয়েছে, তখন নিশ্চয়ই জাহাজটি বাম থেকে ডান দিকে দুলতে থাকবে। ঠিক তখন এই অ্যান্টি রোলিং ট্যাঙ্ক জাহাজের দোলকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এই ট্যাঙ্কটিকে জাহাজের প্রস্থ বরাবর ইনস্টল করা হয় এবং এর মধ্য দিয়ে মূলত জল প্রবাহিত হয় যা ওয়াটার লেভেলকে সামঞ্জস্য করে। যেমন ধরুন, জাহাজ যখন বাম বা ডান দিকে কাত হয় তখন জাহাজকে সোজা করার জন্য যেদিকে কাত হয় সেদিকে বেশি জলের অংশ থেকে জলকে বিপরীত অংশে পাঠিয়ে দেয়। এর ফলে দুপাশে জল সামঞ্জস্য থাকে এবং ঢেউয়ের আঘাতের পরও জাহাজ আবার স্থির হয়ে যায়। অ্যান্টি রোলিং প্রক্রিয়া দুই ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ প্রক্রিয়া হলো জলকে পাম্প ব্যবহার করে এপাশ ওপাশ করানো, আর প্যাসিভ প্রক্রিয়া হলো বিশেষ মেকানিজমে সিস্টেমটি অবস্থানের ফলে জল প্রবাহ এমনিতেই হওয়া, যা বেশ জটিল প্রক্রিয়া। এর পরবর্তী এ ধরনের স্টেবিলিটি ডিভাইস হলো স্বয়ংক্রিয় বা অ্যাক্টিভ ফিন স্টেবিলাইজার, যা পাখনা আকৃতির একটি যন্ত্র, এবং এটি জাহাজকে কাত হয়ে চলার সময় বা বাঁক করার সময় অতিরিক্ত ঘূর্ণয়নকে প্রতিরোধ করে। ফিন স্টেবিলাইজারটি জাহাজের হুলের নিচের অংশে বা বিলস কিল এর একটু উপরে ইনস্টল করা হয়। এক্ষেত্রে জাহাজের দুই পাশে দুটি পাখা থাকে যে পাখাগুলো আলাদা আলাদাভাবে মুভ করতে পারে। এই চলনশীল পাখনা একটি জাইরোস্কোপিক নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখন জাহাজটি বাঁক করে বা কাত হয় তখন জাহাজের সংবেদনশীল জাইরো সিস্টেম ইলেকট্রোহাইড্রোলিক্স আকারে অন্য স্বয়ংক্রিয় সিস্টেমকে একটি সংকেত পাঠায়। এই সংকেত বার্তা পেয়েই ফিন স্টেবিলাইজার, অ্যান্টি রোলিং ট্যাঙ্ক এবং অন্যান্য স্বয়ংক্রিয় যন্ত্র দ্রুত কাজ করতে শুরু করে। ফলে ফিন স্টেবিলাইজার অটোমেটিক তার কোণ পরিবর্তন করে জাহাজের গতিবেগ বা দিক ঠিক করে এবং জাহাজকে সঠিক দিশা দেখায়। কিন্তু যদি কোনো জাহাজ 5 থেকে 7 নটিক্যাল
এবং 15 থেকে 20 নটিক্যাল মাইলের বেশি গতিতে ভ্রমণ করে তখন এই স্বয়ংক্রিয় ফিন স্টেবিলাইজার খুব একটা কার্যকর হয় না। তবে স্বাভাবিকভাবে প্রচণ্ড ঝড় বা ঢেউয়ের মুখে পড়লে ক্যাপ্টেন জাহাজের গতি কমিয়ে দেন, সুতরাং এটি তখন ব্যাপকভাবে কার্যকর হয়। এছাড়াও জাহাজে একটি অ্যান্টি হিলিং সিস্টেম থাকে, যা একটি অ্যাঙ্গেল কন্ট্রোল সিস্টেম। অ্যান্টি হিলিং সিস্টেম সাধারণত জাহাজের ট্যাঙ্কে পানি বা তরল স্থানান্তর করে কাজ করে। যখন জাহাজ এক পাশে ঝুঁকে যায়, সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বিপরীত দিকে ট্যাঙ্কে তরল পাম্প করে, যাতে জাহাজের ভারসাম্য ফিরে আসে। যখন কোনো জাহাজকে লোড বা আনলোড করা হয়, তখন এই সিস্টেম জাহাজটিকে অনুভূমিক রাখতে সাহায্য করে এবং অ্যান্টি হিলিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জাহাজের বেঁকে থাকা কোণ শনাক্ত করে ও সোজা রাখে। এর ফলে লোড আনলোড করার সময় কোন পাশে ভারী পণ্য আর কোন পাশে হালকা পণ্য এর বিবেচনা না করেই জাহাজকে চালিয়ে যাওয়ার অনুমতি দেয় এবং এটি বন্দরের যথেষ্ট পরিমাণ সময় বাঁচায়। এই সিস্টেমটিও ঠিক আগের অ্যান্টি রোলিং সিস্টেমের মতো। এই সিস্টেমে ব্যালাস্ট ট্যাঙ্কগুলোর পাইপ একটি কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অভ্যন্তরীণভাবে একে অপরের সাথে যুক্ত থাকে। যখন জাহাজটি কোনো একদিকে হেলে যায়, তখন হেলিং সেন্সর জাহাজের কোণ পরিবর্তনের জন্য মাস্টার কন্ট্রোল প্যানেলকে একটি সংকেত পাঠায় যে জাহাজকে খাড়া করো, আর তখনই ওই আগের প্রক্রিয়ায় জাহাজের অন্য পাশে জল স্থানান্তর করার ফলে জাহাজটি খাড়া হয়। এই দুই প্রকার অ্যান্টি হেলিং সিস্টেমের কর্মদক্ষতা অটোমেটিক বা ম্যানুয়ালি দুইভাবেই কাজ করে। সুতরাং একটি জাহাজের স্টেবিলিটি সিস্টেম তার ভারসাম্য বিন্দু দ্বারা প্রভাবিত হয়, যা জাহাজের স্থিতিশীলতার মাত্রা নির্ধারণ করে। এ কারণে জাহাজের ব্যালেন্স পয়েন্ট সবসময় ক্রু দ্বারা নির্বাচন করা উচিত, কারণ বেশিরভাগ সময় দেখা যায় খারাপ আবহাওয়া যেমন কুয়াশা, উচ্চ বাতাস প্রবাহ এবং সমুদ্রের ঝড় দ্বারা জাহাজগুলোকে অতিরিক্ত বিপদে পড়তে হয়, আর এগুলোর পেছনে মূলত যান্ত্রিক ত্রুটি এবং মানবিক ত্রুটিকে দায়ী করা হয়। মেরিন ইনজুরি গাইড অনুসারে ইউএস কোস্ট গার্ড এবং ইউএস এর ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন থেকে একটি তথ্য পাওয়া গেছে যে 2005 থেকে 2023 সালের মধ্যে 448টি বড় ক্রুজ জাহাজের দুর্ঘটনা ঘটেছে এবং এর মধ্যে 15টি ক্রুজ জাহাজ ডুবে গিয়েছে। যাই হোক, বর্তমানে এই উন্নত টেকনোলজির যুগে দুর্ঘটনাগ্রস্ত জাহাজগুলির অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য এক ধরনের বিশেষ বোট ব্যবহার করা হচ্ছে, যারা সামুদ্রিক দুর্ঘটনার শিকারদের সহায়তা প্রদান করে। যেহেতু এই উদ্ধার প্রচেষ্টার সময় চরম আবহাওয়া এবং উচ্চ সমুদ্রের ঢেউ উদ্ধারকারীদের কার্যক্রম ব্যাপকভাবে বাধাগ্রস্ত করতে পারে এবং সম্ভাব্যভাবে জাহাজটিকে ডুবিয়ে দিতে পারে, তাই এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সারা বিশ্বের প্রকৌশলীরা সেলফ রাইটিং বোট এর সাথে একটি উদ্ধারকারী জাহাজ তৈরি করেছে, যা প্রায় 180 ডিগ্রি পর্যন্ত উল্টে গেলেও আবার তার আসল স্থানে ফিরে আসতে পারে। এরা নিজের গতিপথ নিজেই নির্ণয় করতে সক্ষম এবং সেলফ রাইটিং বোটগুলো উচ্চতর গতিবেগ অর্জন করতে পারে। এরা 6 থেকে 10 মিটার পর্যন্ত উঁচু ঢেউ এবং বায়ু তরঙ্গের মতো চরম পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা রাখে। অনেক কোম্পানি এই সেলফ রাইডিং বোট তৈরি করার কাজ করছে, যাদের মধ্যে একটি হলো রয়্যাল ন্যাশনাল লাইফ বোট প্রতিষ্ঠান। এই বোট তৈরির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যে কারণে তারা নিজেরাই নিজেদের স্থানে ফিরে যেতে সক্ষম। প্রথম উপাদানটির মধ্যে রয়েছে জাহাজের প্রাথমিক নকশা, যেখানে তারা সমস্ত ভারী সরঞ্জাম বা বস্তুর পরিবর্তে হালকা বস্তুকে জাহাজে ব্যবহার করে। দ্বিতীয় উপাদান হলো ক্রুজ অপারেশন বা কন্ট্রোল এরিয়া, যা অবশ্যই অল্প ওজন, শক্তিশালী এবং বাতাসপূর্ণ হতে হবে। এছাড়াও একটি বিশেষ সেলফ রাইডিং বোট এর অভ্যন্তরে জল প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য একটি পেন্ডুলাম ব্যবস্থাও রয়েছে। অপারেশন চলাকালীন যখন সেলফ রাইডিং বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে যায় বা উলম্বভাবে ঝুলে থাকে, তখন সমস্ত খোলা অংশগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং জাহাজে জল প্রবেশ করা থেকে বিরত রাখে। এই অংশগুলো বিশেষ মেকানিজমের ডিজাইন করা হয়, ফলে এগুলো অটোমেটিক এবং প্যাসিভ সিস্টেমে কাজ করতে পারে। কোনো ইলেকট্রনিক চালিত যন্ত্রের প্রয়োজন হয় না। এছাড়াও এই সেলফ রাইডিং বোটগুলোতে একটি অনবোর্ড সিস্টেমও রয়েছে। এই সিস্টেমটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন বোটটি ডুবে গেছে কিনা তা শনাক্ত করা এবং বোটটি তার আসল অবস্থানে ফিরে আসার আগে রাডার এবং ইঞ্জিনগুলোকে বন্ধ করে দেয়, ফলে স্বয়ংক্রিয় যন্ত্রগুলি এবং বোটটিকে রক্ষা করা যায়। আবার যখন বোটটি তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসে, তখন অটোমেটিক রাডার এবং ইঞ্জিন চালু হয়ে যায়। এর মধ্যে থাকা ক্রুরা অত্যন্ত সাহসী এবং নিরাপত্তার সাথে সমস্ত পদক্ষেপই নিয়ে থাকে, ফলে তাদের সাথে বিপদের কোনো আশঙ্কা থাকে না, আর এভাবেই তারা বেঁচে ফেরেন। আশা করছি আজকে এই ভিডিওটি আপনি অনেক উপভোগ করেছেন। কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।